আপনি একা যে? আপনার চেলাটি গেল কোথায়? সে আপাতত তীর-ধনুক নিয়ে ওই রাখালে চেলাগিরি করতে গেছে। তা বেশ, কিন্তু আপনাকে এতদিন দেখিনি কেন? কোন মুখে আসবো বৌঠান? একটা মিথ্যে মামলা শুধুমাত্র সাক্ষীর অভাবে। ঠাকুরপো, মামলায় হার জিত তো আছেই, তা বলে আমরা হেরে যাব কেন? আমরা হারবো না ঠাকুরপো, এটা নিয়ে আমরা হাইকোর্টে যাব। আর আপনি তো বলেছেন সেখানে এ রায় টিকবে না। আর সেখানেও যদি... এই রে, আপনি দেখছি বেজায় ভেঙে পড়েছেন। বাবা মারা যাবার পর আমার খুড়শ্বশুর মশাই আমার সঙ্গে কম শত্রুতা তো করেননি, তা বলে আমি কি ভেঙে পড়েছি? নিন, এই জল মিষ্টিটুকু এবার খেয়ে নিন তো। না বৌঠান, এখন আমি পারবো না। না বললে কিন্তু শুনবো না ঠাকুরপো, অনেকদিন পর এসছেন, এটুকুনি খেতেই হবে। না, আজ বরঞ্চ থাক। না না না, আজ বরঞ্চ নয়, আমার দিব্যি রইল, মাথার দিব্যি, আপনাকে খেতেই হবে। দেখো তুমি হাত জোর করছি। হাত জোর করলে চলবে না ভাই, এই আমি মাথার দিব্যি দিলুম, খেয়ে আপনাকে নিতেই হবে। নিন নিন, খাওয়া, না দেরি করবেন না। না মানে এটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। বৌমা, তোমরা বোধহয় ব্যস্ত আছো, আমি না হয় অন্য সময় আসবো। না না কাকাবাবু, ব্যস্ততা কিসের? ওই উকিলবাবু এসছেন, ওনার সঙ্গে একটু কথা বলছিলাম। আসুন না, আপনি ভেতরে আসুন। আসলে আজকাল চোখেও ভালো ঠাউর করতে পারি না। উকিল বাবু যে, নমস্কার নমস্কার। বসুন। হ্যাঁ, না বসবো না। তোমরা মোকদ্দমা নিয়ে আলোচনা করছো শুনছিলুম বটে। ওই ভক্তিভূষণের বইমাত্র ভাইয়ের সঙ্গে তোমার কি একটা মামলা চলছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিষয় তো নয়, বিষ। যাক, আপনি কেন এসেছেন তাই বলুন। আগে টেপির জন্যে। কেন? তার আবার কি হলো কাকাবাবু? মানে এই সবে 13 পূর্ণ হয়ে 14 পড়লো তো। কিন্তু এ ব্যাপারে আমি কি করতে পারি বলুন? আমাকে কন্যাদায় থেকে উদ্ধার করতে পারো? একটা কুলীন পাত্র পেয়েছি, 1000 খানেক টাকা হলেই উদ্ধার পাবো। না হলে সমাজ আমাকে এক ঘরে করবে বলে দিয়ে হুমকি দিচ্ছে। হুমকি দিলেই হলো? এ কি মগের মুলুক নাকি? সেই রকমই তো দাঁড়াচ্ছে। কে প্রতিবাদ করবে বলো, তুমি বলো? এদেশে মানুষ থাকে? এই যে তোমাকে নিয়ে সবাই আজকাল ঘোট পাকাচ্ছে। আমার নামে ঘোট পাকাচ্ছে? হ্যাঁ, কি ঘেন্নার কথা বলো। এই তো শুনছি তোমাকে নিয়ে বারোয়ারি পুজোর পর একটা সালিশি সভা বসবে সমাজে। আমার অপরাধ? মানে উকিল বাবুর সামনে, মানে কথাটা... বৌঠান, আপনি বরং দলিল পত্রগুলো বের করে রাখবেন। আজ আমি চলি। আরে আরে, করো কি? মিষ্টিগুলো পড়ে থাকলো যে বাবাজি। কাকাবাবু, আজ আপনি আসুন, আমি আপনার সঙ্গে পরে কথা বলে নেব।
এ কি ঠাকুরপো, আপনি বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেন? ভেতরে আসুন। না বৌঠান, আজকে আর ভেতরে যাব না, একটা কথা বলেই এখান থেকে চলে যাব। কি হয়েছে বলুন তো আপনার? আজ আপনাকে এরকম উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে কেন? শরীর টরীর ঠিক আছে তো? আগে না বৌঠান, শরীর ভালো আছে। এই চিঠিটা পড়ুন, পড়লেই বুঝতে পারবেন। চিঠি? হ্যাঁ, চিঠি। কালকে বিকেলে এই উড়ো চিঠিটা আমার স্ত্রীর কাছে এসেছিল। আপনাকে সাবধান করিবার জন্য এই পত্র লিখিতেছি। আপনি অতি সহজ সরল ভক্তিমতী পতিগত প্রাণা, কিন্তু আপনার এই সরলতার সুযোগে আপনার পতিদেবতাটি একজন স্বেচ্ছাচারিণী চরিত্রহীনা স্বামী পরিত্যক্তা স্ত্রীলোকের সহিত ব্যভিচারে লিপ্ত হইয়াছে। আপনি কি অন্ধ? কিছুই বুঝিতে পারেন না? দুজনের মধ্যে যে লীলা খেলা চলিতেছে, তাহাতে অচিরেই আপনার সুখের গৃহ পুড়িয়া ছাই হইয়া যাইবে। এত দূর? বৌঠান, আমার বলতে খুব খারাপ লাগছে। কাল থেকে আমার স্ত্রী আমার সঙ্গে বাক্যালাপ বন্ধ করে দিয়েছেন। আজ সকাল থেকে উনি বিষ খাবার ভয়ও দেখিয়েছেন। আমি যে কি করি, আমি বরং অন্য একজন উকিলকে দিয়ে। তার আর কোনো প্রয়োজন হবে না ঠাকুরপো। কদিন থেকে আমিও ভাবছিলাম এখানকার সব বিষয় আশয় বিক্রি বাট্টা করে দিয়ে ছেলেকে নিয়ে অন্যত্র চলে যাব। একদিক থেকে ভালোই হলো। সে কি বৌঠান, আপনি বিষয় সম্পত্তি বিক্রি করে চলে যাবেন? কি করব বলুন ঠাকুরপো, ছেলেটাকে তো মানুষ করতে হবে। তবে একটা কথা আজ বড় বেশি মনে হচ্ছে। আমরা সভ্যতার বড়াই করি, অথচ এখনো আমাদের সমাজ একা একজন স্ত্রীলোককে বাঁচার অধিকারটুকু পর্যন্ত দেয় না। তবে আমি হেরে যাব না ঠাকুরপো, কিছুতেই হারবো না। জীবন যখন শুকাই যায়, আসি বৌঠান। আসুন। ধারায় এসো, সকল মাধুরী লুকায় যায়, গীত সুধারসে এসো। নিরুপমার জীবনযুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হলো। গ্রামের বিষয়ে সম্পত্তি বিক্রি করে প্রথমে কলকাতায় এক ভাড়া বাড়িতে এসে ওঠে নিরুপমা। সেখান থেকে পুত্র শিবনাথকে নিজের আদর্শে মানুষ করেছেন তিনি। বহু কষ্টে বহু কৃচ্ছ সাধন করে দক্ষিণ কলকাতায় নিজের বাড়ি করেছেন। প্রথম থেকেই শিবনাথের স্কুল কলেজে মেধাবী ছাত্র বলে খ্যাতি ছিল। সেই শিবনাথ এখন এমএ পাশ করে বিখ্যাত এক কলেজের অধ্যাপক। আর নিরুপমার তার সময় কাটে তার ঠাকুর ঘরে। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন পোস্টম্যান। হ্যাঁ বলুন। শিবনাথ বন্দ্যোপাধ্যায়। আগে আমি।
আপনার একটা চিঠি আছে। ও, এই আসুন। সই করতে হবে না? এই অদ্যাবধি তোমরা আমার কোনো পত্রের উত্তর দাও নাই, কিন্তু আমি নিয়মিত তোমাদের সংবাদ রাখি। সম্প্রতি তোমার এমএ পাশের সংবাদ আমাকে যাহার পণ্যায় আনন্দিত করিয়াছে। আমাদের শাস্ত্রে পিতৃধন বলিয়া একটি কথা আছে। তুমি এই 20,000 টাকা তোমার প্রাপ্য পিতৃধন বলিয়া গ্রহণ করিতে কুণ্ঠিত হইও না। উচ্চ শিক্ষায় বা তোমার ইচ্ছা মতো কোনো কাজে এ টাকা ব্যয় করিলে আনন্দিত হইব। ইতি তোমার পিতা শ্রী শক্তিনাথ বন্দ্যোপাধ্যায়। আবার চিঠি, নির্লজ্জ বেহায়া। সঙ্গে একটা চেকও দিয়েছেন। চেক? কই দেখি। এতগুলো টাকার চেক? হ্যাঁ, লিখেছেন উপহার নয়, শাস্ত্রানুমোদিত আমার পিতৃধন। পিতৃধন? অনেকগুলো টাকা উচ্চশিক্ষার জন্য? তাই ভাবছি। কি ভাবছো? এই টাকা নিয়ে বিলেত যাবে? না, তা কেন? দেশেই কত ভালো কাজ করা যায়। ভাবছি এই টাকা দিয়ে আমার গবেষণার কাজটা আরো শোনো ভালো- শিবনাথ, তোমার গবেষণার জন্য এই টাকার কোনো প্রয়োজন নেই। সে টাকা আমি তোমায় দিতে পারবো। ভাবছি কি ভাবছো? ভাবছি ভাবছি টাকাটা ফেরত দেওয়া ঠিক হবে কিনা। শাস্ত্রে যখন পিতৃধন বলে একটা কথা আছেই। তুমি কি শাস্ত্র পড়েছো? তবে মানে উনি চিঠিতে এটাকে পিতৃধন বলেই উল্লেখ করেছেন, তো তাই। তোমার বাবা যদি উৎকোচকে পিতৃধন বলে বর্ণনা করেন, তাহলেই কিন্তু সেটা পিতৃধন হয়ে ওঠে না। এতগুলো বছর ধরে পিতৃত্বের কোন কর্তব্য পালন করেছেন উনি? তাহলে এই 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 চেকটা ওটা নিয়ে তোমায় কিছু ভাবতে হবে না। এর ব্যবস্থা আমিই করে নেব।